হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ। তো এখানে প্রশ্নবিচিত্রা আজকে আলোচনা করব ইতিহাসের 3 নম্বর যে কোশ্চেনটি আছে, বনতারা MSPC হাই স্কুল। তো পেজ নাম্বার হলো 228। তো যারা 2026 সালে মাধ্যমিক দিবে তো তাদের জন্য ইম্পর্টেন্ট একটি কোশ্চেন সলভ করব, 3 নম্বর কোশ্চেনটি। তো আমরা পুরো কোশ্চেনটি অ্যান্সার সহ আলোচনা করব, আর এখানে পিডিএফ দেওয়া থাকবে। তো বড় কোশ্চেনের অ্যান্সারগুলি পিডিএফ দেওয়া থাকবে, তো তোমরা দরকার পড়লে তো ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, আর যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এইরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, তাহলে প্রথমে আমরা আলোচনা করব বিভাগ ক। তো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা হবে। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন এখানে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলার নবজাগরণ ছিল এখানে কলকাতা কেন্দ্রিক হবে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন এখানে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন হলো রেভারেন্স জেমস লং। বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল বাঙ্গাল গেজেটি। যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা বন্ধ করা হয় সেটি হলো 3 আইন না সপ্তদশ বিধি আইন না পঞ্চদশ বিধি আইন না অষ্টাদশ বিধি? এখানে সঠিক উত্তরটি হবে খ, সপ্তদশ বিধি। মুন্ডা বিদ্রোহ যে নামে পরিচিত ছিল সেটি হলো খেরোয়ার না হুল না হলকা না উলগুলান? তো এখানে সঠিক উত্তর হবে ঘ, উলগুলান। তো এরপরে আলোচনা করব 8 দাগের। দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতৃত্ব ছিলেন কে? এখানে দেবী চৌধুরী রানী। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে লাভবান হয়েছিল কারা? আদিবাসী সম্প্রদায় না ব্রিটিশ সরকার? তো এখানে সঠিক উত্তর হবে ব্রিটিশ সরকার। বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহটি হলো চুয়ার বিদ্রোহ না কোল বিদ্রোহ না সাঁওতাল বিদ্রোহ না এর কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর হবে ক, চুয়ার বিদ্রোহ। তো এরপরে আলোচনা করব আমরা বিভাগ খ। তো বিভাগ খ, এখানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তো উপবিভাগে 2-এর একটি বাক্যে উত্তর দিতে বলছে এখানে। তো ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? রণজিৎ গুহকে। তো তোমরা এইভাবে সাজে লিখবে যে ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক বলা হয় রণজিৎ গুহকে। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে, 18ই আগস্ট 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। এরপরে উপবিভাগ 2-2 ঠিক বা ভুল নির্ণয় করে। তো শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তো এটা অবশ্যই ভুল হবে, কারণ স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। তো এরপরে দেখো, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। তো এটাও ভুল হবে, কারণ ফরাজি একটি কোনো উপজাতির নাম নয়। এরপরে দেখো 2-3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। তো এখানে বিবৃতি 1টা দেখো, আত্মজীবনী ও স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য। এখানে সঠিক ব্যাখ্যাটি হবে, দেখো, যেখানে লেখক তার জীবনে নানান ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন, না যেখানে লেখক শুধুমাত্র সাহিত্য রচনা করেন, না লেখকের বর্ণনায় শুধুমাত্র সমাজের কথা ফুটে ওঠে? তো এখানে সঠিক উত্তরটি হবে ব্যাখ্যা 1, যেখানে লেখক তার জীবনে নানান ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। এরপরে দেখো বিবৃতি 2, ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন। তো এটি গঠিত হয়েছিল চুয়ার বিদ্রোহের পর, না এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর, না এটি গঠিত হয়েছিল মুন্ডা বিদ্রোহের পর? তো এটা সঠিক উত্তরটি হবে, সঠিক ব্যাখ্যাটি হবে 1, এটি গঠিত হয়েছিল চুয়ার বিদ্রোহের পর। তো বিভাগ গ বিভাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4×2 8। তো প্রথম কোশ্চেনটি আছে 3-1, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে, কারণ এটি একটি নির্দিষ্ট সময়ে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির তথ্য সংরক্ষণ করে। 2 নম্বর পয়েন্টটি দেখো, বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী, আন্দোলন ও পরিবর্তনের সমসাময়িক বিবরণ সংবাদপত্রে পাওয়া যায়, যা ইতিহাস গবেষণার জন্য মূল্যবান প্রমাণ সরবরাহ করে। 3 নম্বর পয়েন্ট হলো, সংবাদপত্র প্রাচীন ও আধুনিক উভয় যুগের মানুষের দৃষ্টিভঙ্গি, জনমত ও সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয়, যা ইতিহাস বিশ্লেষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এরপরে 3-2 কোশ্চেনটি, বাংলায় নারী শিক্ষা প্রসারে রাজা
রাধাকান্ত দেবের ভূমিকা উল্লেখ করো। 1 নম্বর পয়েন্টে দেখো, রাজা রাধাকান্ত দেব বাংলায় নারী শিক্ষার বিরোধিতা করেছিলেন এবং সমাজে রক্ষণশীল গোষ্ঠীর পক্ষ নিয়ে নারী শিক্ষার প্রসারে রোধে ভূমিকা রাখেন। 2 নম্বর পয়েন্ট দেখো, তিনি মনে করতেন যে নারী শিক্ষা সমাজের প্রচলিত রীতিনীতির পরিপন্থী এবং এটি পারিবারিক ও সামাজিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। 3 নম্বর পয়েন্ট, তার নেতৃত্বে ধর্মরক্ষিণী সভা গঠিত হয় যা নারীদের প্রথাগত শিক্ষা লাভের বিরোধিতা করেছিল এবং সমাজে পুরাতন রাজনীতির পক্ষে আন্দোলন চালিয়েছিল। এবার 3 নম্বর কোশ্চেন, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? স্কুল বুক সোসাইটি 1817 সালে ব্রিটিশ সরকার ও ভারতীয় বিদ্বানদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পাঠ্যপুস্তক প্রস্তুত ও বিতরণ করা। 2 নম্বর পয়েন্ট, এই প্রতিষ্ঠান বাংলা ও ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক প্রকাশ করে শিক্ষার প্রসার ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেনটি, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল? তো 1 নম্বর পয়েন্টটি দেখো, ফরাজি আন্দোলন মূলত একটি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল যা 19 শতকের প্রথম দিকে হাজী শরীয়তুল্লাহের নেতৃত্বে বাংলায় শুরু হয়। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল ইসলামের বিশুদ্ধ চর্চা নিশ্চিত করা, কুসংস্কার বিদাত দূর করা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। 3 নম্বর পয়েন্ট, যদিও এটি ধর্মীয় আন্দোলন হিসাবে শুরু হয়, পরবর্তীতে এটি ব্রিটিশ বিরোধী ও সামাজিক শোষণের বিরুদ্ধে প্রতিবাদে রূপ নেয়। তো এরপরে দেখো 5 নম্বর কোশ্চেনটি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত হলেও সংগঠিত নেতৃত্ব ও পর্যাপ্ত সামরিক শক্তির অভাবে এটি সফল হতে পারেনি। 2 নম্বর পয়েন্ট, ব্রিটিশ সরকার কঠোর দমননীতি গ্রহণ করে বিদ্রোহীদের বিরুদ্ধে শক্তিশালী সেনাবাহিনী প্রেরণ করে এবং কঠোর শাস্তি প্রদান করে তাদের দমন করে। 3 নম্বর পয়েন্টে দেখো, বিদ্রোহীদের মধ্যে সুসংগঠিত নেতৃত্ব সমন্বয়ের অভাব ছিল, যার ফলে তারা দীর্ঘ মেয়াদে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। এরপরে দেখো বিভাগ গ আলোচনা করব আমরা। 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 4 করে দেওয়া আছে। তো 4-এর 1 নম্বর কোশ্চেনটি দেখো, 19 শতকে বাংলা শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকার তাৎপর্য কী ছিল? তো 1 নম্বর পয়েন্টে দেখো, বঙ্গদর্শন পত্রিকা 1873 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয় এবং 19 শতকের বাংলা সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2 নম্বর পয়েন্ট, এটি বাংলা গদ্য সাহিত্য উপন্যাসের বিকাশে সহায়ক ভূমিকা পালন করে এবং বঙ্কিমচন্দ্রের বহু বিখ্যাত সাহিত্যকর্ম প্রথমে এই পত্রিকায় প্রকাশিত হয়। 3 নম্বর পয়েন্ট দেখো, শিক্ষা প্রসারে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এটি বাঙালি সমাজে আধুনিক শিক্ষা, বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদী চিন্তার প্রসার ঘটায়। 4 নম্বর পয়েন্ট, বঙ্গদর্শন সমাজ সংস্কারের বিষয়ে আলোচনা করত এবং হিন্দু সমাজের কুসংস্কার ও রক্ষণশীলতাকে সমালোচনা করত। 5 নম্বর পয়েন্ট দেওয়া যায়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটায় এবং ব্রিটিশ শাসনের বিভিন্ন দিক সম্পর্কে বাঙালিদের সচেতন করে তোলে। 6 নম্বর পয়েন্টটি হলো, পত্রিকাটি সামাজিক ও নৈতিক মূল্যবোধের উপর জোর দেয় যা বাঙালি সমাজকে আত্মপরিচয় গঠনে সহায়তা করেছিল। 7 নম্বর পয়েন্ট, বঙ্গদর্শন শিক্ষিত মধ্যবিত্ত সমাজকে উদ্বুদ্ধ করে আধুনিকতা ও প্রগতিশীল চিন্তার দিকে ধাবিত করে, যা পরবর্তীকালে স্বদেশী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের ভিত্তি স্থাপন করেন। 8 নম্বর পয়েন্ট, সংক্ষেপে বঙ্গদর্শন পত্রিকা 19 শতকের বাংলা শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক জাগরণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করে। তো এরপরে আলোচনা করব 4-2, উডের নির্দেশনামাকে এ দেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? উডের নির্দেশনামা 1854 সালে ব্রিটিশ সরকারের শিক্ষানীতি নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ দলিল ছিল যা ভারতীয় উপমহাদেশে আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপন করে। এটি প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষার জন্য একটি সুসংগঠিত কাঠামো প্রস্তাব করে এবং ব্রিটিশ শাসনের অধীনে শিক্ষা ব্যবস্থাকে নিয়মিত করে। 3 নম্বর পয়েন্ট, নির্দেশনামায় ইংরেজি ও দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষাদানের উপর গুরুত্ব দেওয়া হয় যা ভারতীয় শিক্ষা ব্যবস্থার বিকাশে সহায়ক হয়।
4 নম্বর পয়েন্ট, সরকারি উদ্যোগে বিদ্যালয় স্থাপন, বৃত্তি প্রদান, শিক্ষক প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষার প্রসারের পরিকল্পনা গ্রহণ করা হয়, যা শিক্ষার গণতান্ত্রিক বিস্তারে সহায়তা করে। 5 নম্বর পয়েন্টে দেখো, এটি কলকাতা, মুম্বাই, মাদ্রাজের 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে, যা আধুনিক উচ্চশিক্ষার ভিত্তি স্থাপন করে। 6 নম্বর পয়েন্ট হলো শিক্ষাকে সরকারি দায়িত্ব হিসেবে গ্রহণ করা এবং অর্থায়নের ব্যবস্থা করা হয়, যা ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। 7 নম্বর পয়েন্ট, এই নির্দেশনামার মাধ্যমে ব্রিটিশ সরকার প্রথমবারের মতো শিক্ষানীতি প্রণয়ন করে, যা পরবর্তী শিক্ষানীতির ভিত্তি হিসেবে কাজ করে এবং ভারতীয় সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেয়। তাই উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয়, কারণ এটি ভারতীয় উপমহাদেশে আধুনিক শিক্ষার পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। তো বন্ধুরা, এরপর আলোচনা করব 3.5 নম্বর কোশ্চেন, টিকা লেখো বারাসাত বিদ্রোহ। তো যারা এই ভিডিওটির পিডিএফ লিঙ্ক চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করে নিতে পারো। তো বারাসাত বিদ্রোহ 1859 থেকে 1860। বারাসাত বিদ্রোহ ছিল 1859 থেকে 60 সালের সমন্বয়ে বাংলার নৌহাটি ও বারাসাত অঞ্চলে ঘটে যাওয়া একটি কৃষক বিদ্রোহ, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কৃষক শ্রেণীর প্রতিবাদ ছিল। এই বিদ্রোহের মূল কারণ ছিল জমিদারদের অত্যাচার এবং ব্রিটিশ সরকারের শোষণমূলক নীতির ফলে কৃষকরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। জমিদাররা কৃষকদের উপর বাড়তি কর চাপিয়ে এবং তাদের শোষণ করে তাদের জীবিকা বিপন্ন করে তুলেছিল, যার ফলে কৃষকরা কী হয়ে ওঠে, ক্ষুব্ধ হয়ে ওঠে। বারাসাত অঞ্চলে ব্রিটিশ সরকারের প্রশাসনিক ভুল এবং জমিদারদের অত্যাচারের প্রতিবাদে কৃষকরা বিদ্রোহে যোগ দেয়। বিদ্রোহীরা জমিদারদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় এবং তাদের শোষণের বিরুদ্ধে লড়াই শুরু করে। তবে ব্রিটিশ সরকার দ্রুতভাবে দমন অভিযান চালিয়ে বিদ্রোহী কৃষকদের পরাজিত করে। বিদ্রোহটি ব্যর্থ হলেও এটি উপনিবেশিক শাসনের বিরুদ্ধে কৃষক শ্রেণীর অসন্তোষ এবং সংগ্রামের এক উদাহরণ হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। তো বারাসাত বিদ্রোহ বাংলার কৃষক বিদ্রোহগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শোষণ ও অত্যাচারের প্রতিবাদে তৎকালীন কৃষক সমাজের অসন্তোষ প্রকাশ ছিল। তো এরপরে আলোচনা করব বিভাগ উমো। তো প্রতিটি প্রশ্নের মান এখানে 8 দেওয়া আছে, তো আমি একটি প্রশ্ন আলোচনা করেছি। তো 5-এর 1 নম্বর কোশ্চেনটি, আধুনিক ভারতের ইতিহাস রচনায় সরকারি নথিপত্র কতটা গুরুত্বপূর্ণ? তো এটা লিখলে 5 নম্বর পাবে। ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখো, এটা লিখলে 3 নম্বর। তো টোটাল 5 নম্বর কোশ্চেন দেওয়া আছে। তো প্রথমে আমরা আলোচনা করব আধুনিক ভারতের ইতিহাস রচনায় সরকারি নথিপত্রের গুরুত্ব অপরিসীম। 1 নম্বর, প্রামাণিক তত্ত্বের উৎস। তো সরকারি নথিপত্র সরকারি সিদ্ধান্ত, নীতি, আইনি প্রক্রিয়া এবং প্রশাসনিক কার্যক্রমের সঠিক রেকর্ড প্রদান করে, যা ইতিহাসবিদদের জন্য প্রামাণিক তত্ত্বের উৎস হিসেবে কাজ করে। 2 নম্বর পয়েন্ট, রাজনৈতিক এবং প্রশাসনিক দৃষ্টিকোণ। এসব নথি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের পেছনে কারণ ও উদ্দেশ্য বোঝার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্রিটিশ শাসনকাল এবং স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে। 3 নম্বর পয়েন্ট, সমাজ এবং অর্থনীতির চিত্র। সরকারি নথিপত্রের মাধ্যমে ভারতের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবর্তন, যেমন কৃষক আন্দোলন, সাম্রাজ্যবাদী শোষণ এবং সামাজিক সংস্কার সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়। 4 নম্বর পয়েন্টটি দেখো, ঐতিহাসিক ঘটনাবলী বিশ্লেষণ। বিভিন্ন যুদ্ধ, আন্দোলন এবং স্বাধীনতার সংগ্রামের সময় সরকারি নথিপত্রগুলি ঐতিহাসিক ঘটনাবলী বিশ্লেষণ করতে সহায়ক, যেমন সিপাহী বিদ্রোহ। তো এখানে সিপাহী দেওয়া আছে, তো এটা সিপাহী বিদ্রোহ বা 1947 সালের বিভাজন। সিপাহী বিদ্রোহ এটা হবে, সিপাহী বিদ্রোহ বা 1947 সালের বিভাজন। 5 নম্বর পয়েন্টে দেখো, ভারতীয় ইতিহাসের পুনর্লিখন। ব্রিটিশ শাসনের সময় লেখা সরকারি নথিপত্র আধুনিক ভারতের ইতিহাসে পুনর্লিখনে সহায়ক হতে পারে, কারণ তা উপনিবেশিক শাসনের প্রভাব এবং স্থানীয় জনগণের প্রতিক্রিয়া সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে। তো সর্বোপরি সরকারি নথিপত্র আধুনিক ভারতের ইতিহাস রচনায় একটি অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে, যা ঐতিহাসিক ঘটনার প্রকৃত বিশ্লেষণ এবং সঠিক বোঝাপড়া নিশ্চিত করে। তো এরপরের পার্টটি আলোচনা করব ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা। তো 1 নম্বরটা হলো একপাক্ষিকতা। তো সরকারি নথিপত্র সাধারণত শাসক শ্রেণীর দৃষ্টিকোণ থেকে লেখা হয়, যা অনেক সময় জনগণের বা অন্যান্য পক্ষের মতামত বা অভিজ্ঞতা উপেক্ষা করে। এর ফলে ঐতিহাসিক বিশ্লেষণ একপাক্ষিক হতে পারে।
তো 2 নম্বর পয়েন্টটি দেখো ব্রিটিশ কর্তৃত্বের অপ্রভাব। তো ভারতের ইতিহাস রচনায় ব্যবহৃত অনেক সরকারি নথি ব্রিটিশ শাসনের সময় তৈরি হয়েছিল, যা প্রায়শই সাম্রাজ্যবাদী নীতির প্রতি পক্ষপাতী এবং ভারতীয় জনগণের অভ্যন্তরীণ সংগ্রাম বা প্রতিবাদকে অবহেলা করে। 3 নম্বর পয়েন্ট দেখো সাংগঠনিক এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা। অনেক সময় নথিগুলি সম্পূর্ণ বা অপ্রাসঙ্গিক তথ্য ধারণ করে বা কিছু নথি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, যা ঐতিহাসিক বিশ্লেষণকে অসম্পূর্ণ বা বিকৃত করতে পারে। এরপরে 4 নম্বর পয়েন্টটি দেখো নথির সংরক্ষণ এবং প্রবাহ। অনেক গুরুত্বপূর্ণ সরকারি নথি সময়ের সাথে হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, যার ফলে কিছু ঐতিহাসিক ঘটনার সঠিক রেকর্ড পাওয়া কঠিন হয়ে পড়ে। 5 নম্বর পয়েন্টটি দেখো নথির ভাষাগত প্রতিবন্ধকতা। অনেক সরকারি নথি ইংরেজিতে লেখা ছিল, যা কিছু ক্ষেত্রে স্থানীয় ভাষায় পুরোপুরি উপস্থাপন করা সম্ভব হয়নি, ফলে স্থানীয় জনগণের ভাষা, সংস্কৃতি বা দৃষ্টিভঙ্গি যথাযথভাবে প্রতিফলিত হয় না। তো সর্বোপরি বলা যায় যে সরকারি নথিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তাদের সীমাবদ্ধতাগুলি সঠিক ঐতিহাসিক বিশ্লেষণ এবং গবেষণার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। তো বন্ধুরা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। তো নেক্সট ক্লাসে নেক্সট পেজটি আলোচনা করব, নেক্সট কোশ্চেন। তো যারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর যারা চ্যানেলটিতে নতুন আছো, অবশ্যই এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। 2026 মাধ্যমিকের জন্য প্রস্তুতি নাও ভালো করে। হ্যাপিনেস ডে।